আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস 16 উপদেষ্টার মধ্যে শপথ নিলেন 2 সমন্বয়ক সহ 13 সদস্য। ঐক্যবদ্ধভাবে অরাজকতা প্রতিহতে ডাক, সব অপরাধের বিচারের আশ্বাস। সব খাতের সংস্কারে ভূমিকা রাখবে অন্তর্বর্তীকালীন সরকার, প্রত্যাশার রাজনৈতিক দলগুলো ও অংশীজনদের। জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিতের দাবি। এবং বিচার বিভাগ সংস্কারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের অপসারণ দাবি। সব খাত চলবে গণতান্ত্রিক চেতনায়। সকালের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। শপথ নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 14 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার। 17 সদস্যের মধ্যে বাকি 3 জন অনুপস্থিত ছিলেন। রাত 9:30টায় বঙ্গভবনের দরবার হলে নতুন সরকারের সদস্যদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। উপদেষ্টাদের মধ্যে উন্নয়ন কর্মী, শিক্ষক সহ 2 জন শিক্ষার্থী প্রতিনিধি শপথ নিয়েছেন। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর সব পক্ষের আলোচনার ফসল নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার রাত 9টার পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে দরবার হলে প্রবেশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী আন্দোলনের সমন্বয়ক প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের শুরু হয়। এরপর ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আমি মোহাম্মদ ইউনূস। প্রথমে শপথ বাক্য পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় অতিথিরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। পরে বাকি উপদেষ্টাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি। সকলের প্রতি শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় নতুন অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা। দায়িত্ব বন্টনের পর তারা নিজ নিজ কাজ শুরু করবেন। নতুন এক প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনেক স্বপ্নের প্রত্যাশা নিয়ে শুরু করল অন্তর্বর্তীকালীন সরকার। এবং চলমান যে সংকটগুলো আছে সেই সংকট নিরসন যে একটি বড় চ্যালেঞ্জ, সে কথা উপদেষ্টারা বলছেন। আবার সামনের দিনগুলোতে বেশ কিছু সংস্কারের ইঙ্গিতও দিয়েছেন উপদেষ্টা পরিষদ। সানবীর রূপল, সময় সংবাদ, বঙ্গভবন, ঢাকা। সব অপরাধের বিচার হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ গ্রহণ শেষে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এই কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠন হয়েছে তা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে। অরাজকতার বিষ বাষ্প যে ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি দিয়ে তা ব্যর্থ করা হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। অরাজকতা আমাদের শত্রু, একে দ্রুত পরাজিত করতে হবে। এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব। স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে, এই নিশ্চয়তা দানেই আমাদের সরকারের প্রথম পরিস্থিতি। আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব। এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই কথা দেশের সকল মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধীর বিচার হবে। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে, সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। আমরা এই অর্জনটাকে আর অনেক দূর নিয়ে যেতে চাই।
আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয়। অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রের সংস্কারী ভূমিকা রাখবে অন্তর্বর্তীকালীন সরকার, এমন প্রত্যাশা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ অংশীজনদের। তারা মনে করেন নির্বাচনী ব্যবস্থার সংস্কার, মানুষের ভোটাধিকার নিশ্চিত, আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিতে অগ্রণী দায়িত্ব পালন করবে নতুন সরকার। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যাপারেও নিজেদের প্রত্যাশার কথা জানান রাজনীতিবিদদের কেউ কেউ। আমাদের প্রত্যাশা একটাই, গণতান্ত্রিক রাষ্ট্র, সাম্য, ন্যায় বিচার, আইনের শাসন, একটি শোষণমুক্ত, বৈষম্যমুক্ত, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ। এবং প্রত্যাশা করছি অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। গণ অভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে সেই আশা আকাঙ্ক্ষা তারা অবশ্যই পূরণ করতে পারবে। পুরো দেশ একটা বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেছে, আনস্টেবলের মতো মনে হচ্ছে, যেহেতু গভর্নমেন্ট নাই, একটা গভর্নমেন্ট হোক যাতে কন্ট্রোলটা নিতে পারে, ইমিডিয়েটলি দেওয়া দরকার, এই এক্সপেকটেশনই আছে আমাদের। প্রথম দায়িত্ব হবে দেশে এখন যে নৈরাজ্য চলছে অনতিবিলম্বে সেই নৈরাজ্য বন্ধ করা, আইন শৃঙ্খলা রক্ষা নিশ্চিত করে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা। ভবিষ্যতে যাতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া কেউ বাধাগ্রস্ত সৃষ্টি করতে না পারে, প্রাতিষ্ঠানিক সেই পরিবর্তনগুলো করতে হবে। আমাদের অর্থনৈতিক সংস্কারও লাগবে, আমাদের রাজনৈতিক সংস্কারও লাগবে। দুটাই যত তাড়াতাড়ি সম্ভব করে একটা দ্রুত নির্বাচন দিয়ে জনগণের জন্য প্রতিষ্ঠিত, জনগণের দ্বারা প্রতিষ্ঠিত সরকার প্রয়োজন। আশা তো অনেক, ইনশাল্লাহ গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে, মানুষের ইচ্ছা পূরণ হবে এবং আমরা সবাই যাতে সাহায্য করতে পারি এই সরকারকে। আজকে যে ইন্টারিম সরকারটা আসলো, এইটা আমাদের সফলতার প্রথম ধাপ। এই সফলতার প্রথম ধাপের মাধ্যমে আমরা দেখতে চাই যে আজকের এই ইন্টারিম সরকার যেটা গঠন হলো, তাদের মাধ্যমে যত শীঘ্রই সম্ভব সুষ্ঠু ফেয়ার একটা নির্বাচন আমরা দেখতে চাই। আমাদের ব্যবসায়ীদের পূর্ণ সমর্থন রয়েছে এবং আমরা আশা করব প্রথমেই তারা আইন শৃঙ্খলা যেটা ভেঙে পড়েছে সেটাকে যত দ্রুত সম্ভব সেটাকে পুনর্বহাল করা। মোটামুটি ভালো হয়েছে, তাদের সব কিছু নির্ভর করবে তাদের সাফল্যের উপরে। গতি দ্রুত নির্বাচন করতে হবে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশের কৃতি সন্তান। দারিদ্র্য দূরীকরণে 40টির বেশি দেশ অনুসরণ করে তার সামাজিক ব্যবসার মডেল। ডক্টর ইউনুসের চিন্তা, কাজ, ভবিষ্যৎ লক্ষ্য ও তার জীবনাদর্শ নিয়ে বিশ্বের 80টির বেশি বিশ্ববিদ্যালয় কলেজে গবেষণা হয়। গেল 1.5 দশকে হাসিনা সরকারের রোষানলে হয়েছেন শতাধিক মামলার আসামি। আদালতে গিয়ে দাঁড়াতে হয়েছে লোহার গারদে। গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের 4 দিনের মাথায় তিনিই হচ্ছেন ছাত্র জনতার আকাঙ্ক্ষার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষুদ্র ঋণ ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে অবদান রাখায় 2006 সালে শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদের জন্ম 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাটহাজারীর বথুয়া গ্রামে। ব্যক্তি ও কর্মজীবনে 24টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি পেয়েছেন 61টি সম্মানসূচক ডিগ্রি, 33টি দেশের 136টি সম্মাননা। এর মধ্যে রয়েছে 10টি দেশের রাষ্ট্রীয় সম্মাননা। নোবেল শান্তি পুরস্কার, ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং ইউনাইটেড স্টেটস কংগ্রেশনাল গোল্ড মেডেল, এই 3টি সম্মানে ভূষিত হওয়া মাত্র 7 জন ব্যক্তির একজন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। তাদের ব্যবস্থাপনা শিক্ষা জীবনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পূর্ব পাকিস্তানের 39,000 ছাত্রের মধ্যে 16তম স্থান অধিকার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে MA সম্পন্ন করে উচ্চতর শিক্ষা নিতে 1965 সালে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে তিনি পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে। 1971 সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে PhD ডিগ্রি অর্জন করেন। 1969 থেকে 1972 সাল পর্যন্ত ইউনুস মার্ফিসবোরোতে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন আদায়ে যুক্তরাষ্ট্রে একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন প্রফেসর ইউনুস। দেশে ফিরে প্রথমে পরিকল্পনা কমিশনে কাজ শুরু করেন ও পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দেন। ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন 1974
সালে বাংলাদেশে সংগঠিত দুর্ভিক্ষের সময়। ওই বছরই গড়ে তোলেন নবযুগ তেভাগা খামার। কৃষকদের সেই খামার থেকে গ্রামীণ ব্যাংকের ভিত্তি রচিত হয় 1976 সালে। পরবর্তীতে ক্ষুদ্র ঋণ নামে সম্পূর্ণ নতুন একটি ধারণা নিয়ে বাংলাদেশে 1983 সালের অক্টোবরের একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে আনুষ্ঠানিক জন্ম হয় গ্রামীণ ব্যাংকের। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর ইউনুসের দারিদ্র্য দূরীকরণের ক্ষুদ্র ঋণ বা সামাজিক ব্যবসার মডেল পৃথিবীর 40টির বেশি দেশে 130টির বেশি প্রতিষ্ঠান ধারণ করে চলেছে। 80টির বেশি বিশ্ববিদ্যালয় কলেজে তার নামে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে ডক্টর ইউনুসের চিন্তা, কাজ, ভবিষ্যৎ লক্ষ্য ও তার জীবনাদর্শ নিয়ে গবেষণা হয়। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও রাজনৈতিক উত্থান পতনের বাংলাদেশে স্থিতিশীলতা আনতে গেল 2 দশক ধরে শতাধিক মামলা, নানামুখী হয়রানি আর কটূক্তির শিকার নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর ভরসা রাখছেন আপামর ছাত্র জনতা। এর আগে 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও ছিলেন 1987 সালে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুস। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিকভাবে ব্যাপক সমাদৃত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল জয় সহ অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। তিনি এখন পর্যন্ত 145টির মতো পুরস্কার পেয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে নোবেল পুরস্কার, গ্রামীণ ব্যাংক শব্দগুলো খুবই পরিচিত। তিনি একজন ব্যাংকার ও অর্থনীতিবিদ। ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন। ক্ষুদ্র ঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত অধ্যাপক ইউনুস। 1971 সালে স্বাধীনতা লাভের পর থেকেই ডক্টর ইউনুস গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে নিয়ে কাজ শুরু করেন। 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। 1983 সাল থেকে এটি বৈধ ও স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। ডক্টর মোহাম্মদ ইউনুস তার কর্মের জন্য জীবনে অনেক পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন। সব মিলিয়ে তার পুরস্কারের তালিকা বেশ দীর্ঘ। 2006 সালে মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার লাভ করেন। ডক্টর ইউনুস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। 1978 থেকে 2021 সাল পর্যন্ত ডক্টর ইউনুস জাতীয় ও আন্তর্জাতিক সহ 145টি পুরস্কার অর্জন করেছেন। 1978 সালে তিনি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান। 1984 সালে রামন ম্যাগসেসে পুরস্কার, 1985 সালে কেন্দ্রীয় ব্যাংক পুরস্কার, 1987 সালে স্বাধীনতা পুরস্কার, 1989 সালে আগা খান অ্যাওয়ার্ড তার ঝুলিতে যুক্ত হয়। যুক্তরাষ্ট্র থেকে 1994 সালে বিশ্ব খাদ্য পুরস্কার ও পিফার শান্তি পুরস্কার লাভ করেন। 1998 সালে ইন্দিরা গান্ধী ও 2000 সালে গান্ধী শান্তি পুরস্কারও তাকে দেয়া হয়। 2010 সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল পান। জাতীয় পুরস্কারের তালিকায় আছে রিয়াল অ্যাডমিরাল এম এ খান স্মৃতি পদক, ডক্টর মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি স্বর্ণপদক সহ আরও অনেক পদক। এছাড়াও দীর্ঘ কর্মজীবনে অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। রাইসা জান্নাত, সময় সংবাদ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, একথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। নতুন সরকার বাংলাদেশের শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। Mohamed Yunus has been appointed the head of an interim government. Has there been any contact with him or others in Bangladesh? স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ওয়াশিংটনের প্রতিক্রিয়া জানতে চান এক সাংবাদিক। নতুন সরকারের সঙ্গে মার্কিন পররাষ্ট্রনীতি কেমন থাকবে তাও জানতে চাওয়া হয়। I don't have any contacts to read out today. জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের জনগণ নিজেদের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করাই দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ওয়াশিংটন। বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় নতুন সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদী যুক্তরাষ্ট্র। We continue to monitor developments in Bangladesh. We think the interim government will play a vital role in establishing long-term peace and political stability in Bangladesh. অন্তর্বর্তীকালীন সরকার সংক্রান্ত সব সিদ্ধান্তে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশি জনগণের ইচ্ছার প্রতিফলন থাকা উচিত বলেও মন্তব্য করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। The interim government in Bangladesh and what steps we want to see. রাহানুল রানা, সময় সংবাদ। রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেছে শিক্ষার্থীরা। সাধারণ মানুষের পাশাপাশি তাদের সঙ্গে দেখা গেছে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনকেও। তাদের এমন কাজকে প্রশংসায় ভাসাচ্ছেন পথচারীরা। পুলিশকে সঙ্গে নিয়ে দ্রুত ট্রাফিক ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিও জানান তারা। কখনো রোদ, কখনো বৃষ্টি, শত বাধা বিপত্তিতেও আটকে নেই সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ।
রাজধানী সড়কে আজও ট্রাফিক পুলিশের ভূমিকায় রয়েছেন শিক্ষার্থীরা। এবার তাদের সঙ্গে যোগ দিয়েছে ফায়ার সার্ভিস, আনসার ব্যাটালিয়ন, বিএনসিসির ক্যাডাররা সহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনও। আমরা প্রায় 100 জনের মতো ভলান্টিয়ার আছি, স্টুডেন্ট যারা 3টা শিফটে কাজ করছি। পাশাপাশি আমাদের বিএনসিসি, আনসার বাহিনী ওরা হেল্প করছে। জনগণও বলতেছে যে একটা জায়গাতে গেলে 10 মিনিট লাগতো, এখন 5 মিনিটে চলে আসতেছি। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দেখা যায় রাস্তার সিগন্যালের পাশাপাশি ফুটপাতে হাঁটা, নির্দিষ্ট স্থান থেকে গাড়িতে ওঠানামা ও গণপরিবহনগুলোর কাগজপত্র যাচাই বাছাইও করা হচ্ছে। এদিন বেশিরভাগ পরিবহনেই পাওয়া গেছে নানা অনিয়ম। লাইসেন্স অথবা ফিটনেসবিহীন গাড়িগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে দেখা যায় শিক্ষার্থীদের। এতগুলা বাস, একটা বাসেরও কাগজ নাই, কোনোটা ড্রাইভিং লাইসেন্স আছে, কোনোটার গাড়ির পেপারস নাই। পরবর্তীতে যে আসবে বা যেসব আইন শৃঙ্খলা বাহিনী আসবে তারা সব সময় নিয়ম মেনে চলবে, আগের মতো আর হবে না, এটা আমাদের আশা। ছাত্র সমাজের এমন কাজকে প্রশংসায় ভাসাচ্ছেন পথচারীরা। সবার সম্মিলিত প্রচেষ্টায় সড়কে যানজট কিছুটা কমেছে। ছেলে মেয়েরা কাজ করতেছে, এই জন্য আমাদেরকে ভালো লাগতেছে, আমরাও উৎসাহ দিতেছি তাদেরকে। আমরা রাষ্ট্র সংস্কারের কাজে অংশগ্রহণ করতে চাই এবং আমরা চাই ন্যায্যতার ভিত্তিতে একটি আপনার শ্রমিক বান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। বাসটি যাত্রী উঠানোর পরেও আবার একটু সামনে এসেও দাঁড়াইছে, তো ওরা আটকায় ড্রাইভারের কাগজপত্র চেক করতে চেয়েছে। আমরা সবাই নেমে গিয়েছি এবং আমরা এই বিষয়টাকে সমর্থন করছি। ট্রাফিক পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর বিকল্প নেই, এমনটা মেনেই শীঘ্রই আইন শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব বুঝে নেওয়ার দাবিও জানান তারা। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একটি কুচক্রী মহল এখনও তৎপর, এমনটাই জানিয়েছেন সমন্বয়কারীরা। দেশের বিভিন্ন স্থানের প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তারা। ভুয়া পরিচয় দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, লুটপাট, সহিংসতা বন্ধ ও গণমাধ্যমে নিরপেক্ষতা ফেরাতে শিক্ষার্থীরা মাঠে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে বলেও জানান সমন্বয়কারীরা। ছাত্র জনতার আন্দোলনের পর দেশে শপথ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। কাটতে শুরু করেছে দেশের সাময়িক অস্থিরতা। এজন্য সেনাবাহিনী, প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন শিক্ষার্থীরাও। সবকিছু ঠিকঠাক হয়নি, ওই জন্য আমাদের ছাত্র সমাজই সবকিছুর দায়িত্ব বুঝে নিয়েছে। বিশৃঙ্খল মানুষরা ভাঙচুর করেছে, আমরা ছাত্ররা তাদেরকে চেক করতে চাচ্ছি। মন্দিরগুলোতে ফায়ার ব্যবস্থা করেছি। আমাদের অপরিচ্ছন্ন শহরকে আমরা পরিচ্ছন্ন করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। যেখানে যেতে ওখানে চাঁদা, এখন চাঁদা বলতে নাই। এমন অবস্থায় বৃহস্পতিবার দেশের বিভিন্ন জেলায় প্রশাসন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এ সময় তারা অভিযোগ করেন ছাত্র জনতার সফল আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে দেশ ও দেশের বাইরে একটি কুচক্রী মহল তৎপরতা চালাচ্ছে। এ ব্যাপারে দেশবাসীকে সজাগ থেকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার আহ্বান জানান সমন্বয়করা। এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের নামে মুরাল বা স্থাপনা বা স্তম্ভ করা হয়। গণতন্ত্রের একটা কথা হচ্ছে অফ দ্য পিপল, ফর দ্য পিপল এবং বাই দ্য পিপল। এই জিনিসটার মানে বোঝা সকল শ্রেণী পেশার নাগরিক, সকল শ্রেণী পেশার মানুষ আমাদের রাষ্ট্রীয় স্থাপনা হেফাজত সহ সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থায় একযোগে এগিয়ে আসবেন। সমন্বয়ক না থাকলেও আপনারা আপনাদের কিছু প্রতিনিধি আপনারা কিন্তু নির্বাচন করতে হবে, কারণ যে কেউ গিয়ে পরিচয় দিবে তাহলে কিন্তু মিসলিড হবে, মিসলিড করবে, মিসগাইড করবে, তাহলে কিন্তু আপনাদের যে চাওয়া সেটি কিন্তু ভুলভাবে আসতে পারে। ভুয়া পরিচয় দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, লুটপাট, সহিংসতা এবং সংখ্যালঘুদের ওপর আক্রমণ চালিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করতে সক্রিয় একটি গোষ্ঠী। তাদের প্রতিহত করতে শিক্ষার্থীরা মাঠে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে বলেও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পাশাপাশি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম তৈরিতেও কাজ করছেন তারা। প্রশাসনকে সর্বাত্মক সহায়তা দিচ্ছেন। দেশ শান্তিপূর্ণতা হোক, আমাদের দেশে কোনো প্রকার দুর্নীতি আমরা চাই না। সৃষ্টি না হোক, সহিংসতা না হোক। শিক্ষার্থীদের অধিকারের লড়াইয়ে শিক্ষার্থীরা যেন কোনো আপোষ না করে। সাধারণ মানুষের কল্যাণে নিত্যপণ্যের দর কমানো, সিন্ডিকেট ভেঙে দেয়া ও বাজার মনিটরিং এর কাজটিও করছেন শিক্ষার্থীরা। কাঁচা বাজার, মাছ ও মাংসের বাজার, পাইকারি ও খুচরা পণ্য বিক্রির দোকানগুলো ঘুরে ঘুরে বেচাকেনাই তদারকি করছেন তারা। পাইকারি বিক্রির রসিদ সংগ্রহ করে খুচরা বিক্রেতাদের সে অনুযায়ী মালামাল বিক্রি করতে বাধ্য করছেন। সবাই ভালোভাবে নিচ্ছে, সবাই মিলে দেশ গড়ি, ছাত্ররাই আগামী ভবিষ্যৎ, ছাত্ররাই এই দেশ গঠন করবে। সরকার ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সবসময় জনকল্যাণে কাজ করতে চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। আগে যেখানে দিনে কয়েকবার চাঁদা দিতে হতো, এখন একবারও না।
তাই পণ্য বিক্রি করে যেমন স্বস্তি পাচ্ছেন বিক্রেতারা, তেমনই দাম কমায় স্বস্তির কথা জানান ক্রেতারা। এমন সুফল মিলছে শিক্ষার্থীদের চালানো বাজার তদারকি আর সচেতনমূলক কার্যক্রমে। ভোক্তাদের চাওয়া যেন বছর জুড়ে থাকে এমন উদ্যোগ। রাজনৈতিক ক্রান্তিকাল উত্তরণ আর অর্থনৈতিক সংকট নিরসন, রাজপথ থেকে বাজার সবখানেই শিক্ষার্থীরা গড়ে তুলেছেন সামাজিক আন্দোলন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যার পর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আসেন রাজধানীর কারওয়ান বাজারে। চাঁদাবাজির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে কাজ করেন তারা। তাদের এমন উদ্যোগে বিক্রেতারা জানান স্বস্তির কথা। চাঁদা আগে ছিল, এখন এই 2-3 দিন ধরে চাঁদা বন্ধ হয়ে গেছে। ছাত্ররা ইয়া করতেছে, আজকেও মনে করেন কয়েকবার আসছে আমাদের মাঝখানে, আমরা শান্তিতে দ্বন্দ্ব করবো। এখন আমাদের মাল আমরা কমে ব্যস্ত আছি। আগে সিটি কর্পোরেশন চাঁদা নিছে, পুলিশের চাঁদা দিতে হয়েছে, আবার ফুড ভাড়া দিতে হয়েছে, মানে সব মিলে বিভিন্ন খরচ দেওয়া হয়েছে। 3-4 প্রকারের ভাবে খরচ দেওয়া হয়েছে। এখন ছাত্র সমাজ যেভাবে বলতেছে এভাবে যদি আমাদের সমাজটা এভাবে চলে বা আমাদের ফুড চলে, তাহলে আমাদের সাধারণ মানুষের জন্য অনেক উপকার হবে। সুন্দর করে গাড়ি আসে, আমরা মাল সস্তায় কিনে সস্তায় বেশি। চাঁদাবাজি বন্ধের ইতিবাচক প্রভাব পণ্যমূল্যে পড়তে শুরু করেছে বলে জানান ক্রেতারা। সাধুবাদ জানাই এদেরকে, এদের জন্য আমরা টিকে রয়েছি, নাহলে টিকতে পারতাম না। বাজারে আগে তো একটা সিন্ডিকেট ছিল, এই সিন্ডিকেটটা এখন নাই। এখন যেভাবে ছাত্ররা করতেছে এভাবে হলে সবার জন্য ভালো। এ সময় দাম সহনীয় রাখতে ক্রেতা বিক্রেতাদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন শিক্ষার্থীরা। আমরা তাদেরকে আমাদের নাম্বার, তারপর হচ্ছে সেনাবাহিনী ভাইদের নাম্বার তাদেরকে দিয়ে সাহায্য করার জন্য চেষ্টা করছি। আর মনিটরিং করছি যে কোথাও কখনো চাঁদাবাজি হচ্ছে কিনা, বা তাদের ফুড দখলের জন্য সন্ত্রাস, চাঁদাবাজি এরকম কোনো কিছু হচ্ছে কিনা সেটার জন্য মনিটরিং করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারও সিন্ডিকেটবিহীন বাজার কাঠামো গড়ে তুলতে বিশেষ নজর দিবে বলে প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা। দেশের জনগণ যেন সুস্থ সবলভাবে জীবিকা নির্বাহ করে খেতে পারে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিদের অপসারণের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার রাতে নিজেদের টেলিগ্রাম গ্রুপে এমন বিবৃতি দেন অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে হাইকোর্টের বিতর্কিত বিচারপতিদেরও পদত্যাগ দাবি করেছেন বার সমিতির সভাপতি। রোববারের মধ্যে আদালত খুলে দেওয়ার দাবিও তাদের। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিদের অপসারণ দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার রাতে এক বিবৃতির মাধ্যমে অনতিবিলম্বে তাদের পদত্যাগ দাবি করেছেন সংগঠনটির সমন্বয়ক আসিফ মাহমুদ। সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বৃহস্পতিবার এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুবউদ্দিন খোকন। রোববারের মধ্যে প্রধান বিচারপতি সহ সর্বোচ্চ আদালতের বিতর্কিত এবং দলবাজ বিচারপতিদের পদত্যাগ দাবি করেছেন তিনি। রোববারের মধ্যে আদালত খুলে দেওয়ারও দাবি জানান খোকন। সুপ্রিম কোর্টের আপিল ডিভিশন, হাইকোর্ট ডিভিশনের বিতর্কিত বিচারপতিদের বাদ দিয়ে আগামী রোববার এই সুপ্রিম কোর্ট বসতে হবে। আইন কার্যক্রম বন্ধ করে বিচার কার্যক্রম বন্ধ করা যাবে না। রাষ্ট্রের একটা অংশ অচল হয়ে থাকে। শুধু প্রধান বিচারপতি নয়, হাইকোর্ট বিভাগের 50 জন বিচারপতির পদত্যাগ দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সাধারণ আইনজীবীরাও। সুপ্রিম কোর্ট পুনর্গঠনের দাবিও তাদের। আওয়ামী লীগ নেতা নেত্রীদের পদলেহন, বিশেষ করে সুপ্রিম কোর্টকে ধ্বংসকারীদের অন্যতম খলনায়ক শেখ ফজলেনুর তাপসের মোসাইবি করে তাদের কন্টিনিউয়াস সংবিধান বিরোধী কার্যক্রম লক্ষ্য করে দুর্নীতি করে হাইকোর্টের সিটিং 50 জন বিচারপতিকে অপসারণ করতে হবে অনতিবিলম্বে। আইনজীবীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সব অবৈধ কাজের বৈধতা দিয়েছে বিচার বিভাগ। বিচার বিভাগকে ব্যবহার করা হয়েছে বিরোধী দল ও মত দমনে দলীয় হাতিয়ার হিসেবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের ইতিহাসে যুগান্তকারী পরিবর্তনে নতুনভাবে স্বপ্ন দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। দুর্নীতি বৈষম্য দূর করে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও উন্নয়নের পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনার দাবি রেমিটেন্স যোদ্ধাদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন। 1.5 দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগ সরকারের এক নায়কতান্ত্রিক শাসন থেকে মুক্ত দেশ। তারুণ্যের হাত ধরেই দীর্ঘদিনের অধিকার বাস্তবায়নের নতুন স্বপ্ন মানুষের। তারুণ্যের এই জয়গাঁথাকে কাজে লাগিয়ে নতুন দিনের স্বপ্ন দেখছেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা। সবাই যাতে সুস্থভাবে চলতে পারে, সুস্থভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে, ওইটাই আমরা চাই। সবার নিরাপত্তা থাক, প্রবাসীদের জন্য কিছু হোক, ভবিষ্যতে যাতে আরো ভালোভাবে চলাফেরা হয়, জীবনযাপন যাতে সুন্দরভাবে
চলাফেরা করা যায়। বিদেশের মাটিতে রক্ত আর ঘাম ঝরানো বৈদেশিক মুদ্রা আয়ের এই যোদ্ধাদের আশা প্রতিটি নাগরিক নিজ নিজ কাজের মধ্য দিয়ে এগিয়ে নেবে দেশের উন্নয়ন। অন্যায়কারীদের বিচারের মধ্য দিয়ে দেশে পুনঃপ্রতিষ্ঠা পাবে গণতান্ত্রিক ধারা। আমরা চাই দুর্নীতিমুক্ত সুশৃঙ্খল একটা ভদ্র সভ্য জাতি। বিএনপিও চাই না, আওয়ামী লীগও চাই না, নতুন একটা দল চাই আমরা। আমাদের বাংলাদেশটা যাতে সুন্দরভাবে চলে, যারা বিদেশে টাকা পাচার করছে তাদের শাস্তি হোক। একজন আসে আরেকজনের প্রতিশোধ নেয়, নীতি নিতে 5 বছর শেষ হয়ে যায়, এই ধরনের সরকার আমরা চাই না। মানুষ যখন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, এমন রাষ্ট্র, এমন একটা সরকার আমরা দেখতে চাই। আগামীর বাংলাদেশ শুধু হবে সম্ভাবনার। ভয়হীন সমাজে থাকবে না বৈষম্য। সুদূর প্রবাসে থেকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশকেই দেখতে চান রেমিটেন্স যোদ্ধারা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির মুখে বছর ব্যবধানে গরু দুধ সহ শিশু খাদ্যের গড় দাম বেড়েছে 8 থেকে 10%। এটি অযৌক্তিক দাবি করে শিশু খাদ্যের বাজার থেকে দাম বৃদ্ধির হোতাদের তাড়াতে সরকারি পদক্ষেপ চায় ক্যাব। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দায় ক্রেতাদের উপর চাপিয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে। এ অবস্থায় দাম বৃদ্ধির যৌক্তিক কারণ অনুসন্ধানে শিশু খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের তালিকা তৈরি করার কাজ শুরু করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। সাইফুল ইসলামের রিপোর্ট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির স্রোতে বাদ যায়নি শিশুর খাদ্য। গত 1 বছরে বিভিন্ন শিশুর খাদ্যের দাম বেড়েছে প্রায় 10%। আমার নাতির জন্য যে আমি দুধ নিতে আসলাম, আগে যে দুধটা নিতাম মনে করেন 215 টাকা, এখন সেই দুধটার দাম হচ্ছে 350-400 টাকা। 1 বছর আগে টিনের কোটার 400 গ্রাম ল্যাকটোজেন ও প্রাইমা কেনা যেত 770 থেকে 780 টাকায়। এখন দাম পড়েছে 820 টাকা, আর 1100 টাকার নান চলে গেছে 1200 টাকায়। বাইমিল দুধটা আগে ছিল 400 থেকে 450 টাকা, এখন হয়েছে 600 টাকা। ইম্পোর্টারদের হচ্ছে যে আমরা মাল খালাস করতে গেলে এখন আগের চেয়ে অনেক বেশি পরিমাণে টাকা দিতে হয়। এলসি যেখানে আমরা 3টা করতাম ওইখানে 1টা করতে হয়। পাল্লা দিয়ে বাড়ছে তরল ও গুঁড়ো দুধ, নুডলসের দামও। বিক্রেতারা বলছেন তারা দাম বাড়াতে বাধ্য হচ্ছেন ঠিকই, তবে তাতে কমেছে বেচাকেনা। 2021 পর থেকে তুলনামূলক অনেক বেশি বাড়ছে। 560 টাকা দুধটা এখন 800 টাকা গেছে, আর এখন বাড়লে কত টাকা বাড়বো? হয়তো 10 টাকা বাড়বো, 20 টাকা বাড়বো, এর বেশি তো বাড়াতে পারতেছে না। আমরা তো জিম্মি হয়ে রয়েছেন, কার কাছে জিম্মি হয়েছে আমরা নিজেরা জানি না। এই অবস্থায় শিশু খাদ্যের বাজার থেকে অসাধু ব্যবসায়ীদের তাড়ানোর দাবি কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের। আর সকলের সম্মিলিত উদ্যোগ দরকার বলে মনে করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমাদের পোর্টের যে অতিরিক্ত যে খরচ, মিলে ট্রান্সপোর্ট, এগুলো আসলে এই শিশু খাদ্যের মধ্যে পড়েছে। হাতে গোনা কয়েকজন ইম্পোর্টার তারাই আসলে এই মার্কেটটা কন্ট্রোল করে, এবং অনেকে আবার এখানে লাগেজ পার্টির মাধ্যমে আসে। কার্যক্রম সেখানে বোধহয় আরেকটু সমন্বিতভাবে করা দরকার। ইম্পোর্টের খরচ কত হয়, কিভাবে করতে পারে, এটা কিন্তু একটা যৌক্তিক পর্যায়ে দাম নির্ধারণ করে দেয় সরকারের পক্ষ থেকে দেওয়া উচিত। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন বলছে এরই মধ্যে শিশু খাদ্য আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানের তালিকা তৈরি করেছে সংস্থাটি। অনিয়ম পেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এই মার্কেটে অস্থিরতা সৃষ্টি করার জন্য এইভাবে কাজ করছে, যা প্রতিযোগিতা আইন 2012-র পরিপন্থী, তাহলে অবশ্যই কমিশন থেকে সেটা পদক্ষেপ নেওয়া হবে। দাম বৃদ্ধির কারণে শিশুর খাবারে পুষ্টির উপাদান কমবে, যাতে হুমকির মুখে পড়বে শিশুর সুস্থভাবে বেড়ে ওঠা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার কামালা হ্যারিসকে বিতর্কে অংশ নেওয়ার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে 3টি বিতর্ক করতে রাজি আছেন বলে জানিয়েছেন রিপাবলিকান নেতা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন 4, 10 ও 25 সেপ্টেম্বরে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থীর সঙ্গে বিতর্কে রাজি তিনি। এ ব্যাপারে এখনও কামালা হ্যারিসের প্রচার শিবির থেকে জবাব পাওয়ার অপেক্ষায় আছেন বলেও জানিয়েছেন। তবে বিতর্কের স্থান কোথায় হবে এবং সেখানে দর্শক শ্রোতা থাকবে কিনা সে ব্যাপারে ট্রাম্পকে। নতুন বাংলাদেশে ক্রিকেট বোর্ডেও পরিবর্তন চান ক্রিকেটাররা। জবাবদিহিতার আওতায় আনতে হবে বোর্ড কর্তাদের, জানিয়েছেন বাংলাদেশ এ দলের অধিনায়ক এনামুল হক বিজয়। বৈষম্য বিরোধী আন্দোলনে শাকিব মাশরাফির প্রশ্নবিদ্ধ নিরাপত্তা অবাক করলেও বিষয়টাকে ব্যক্তিগত ব্যাপার হিসেবে দেখছেন এই ক্রিকেটার। যদি আমি 2টা কথার মাধ্যমে যদি ইমপ্রুভ করতে পারি তাহলে আমি করব। তো এরকম জায়গায় যাদের সুযোগ আসবে, অপরচুনিটি, আমি মনে করি তাদেরকে ওপিনিয়নটা দেওয়া উচিত। অসাধারণভাবে তারা কাজ করছে, তারা চেষ্টা করছে ট্রাফিকটা যত সুন্দরভাবে মেনটেন করা যায় লাইন মোতাবেক রাখার জন্য, এবং সবাই যেন ডিসিপ্লিন হতে চলে। আসলে এরকম দেশটাই তো আমরা আশা করি। ক্রিকেটে তো আমাদের বড় পরিসরে চেঞ্জ করার সুযোগ আছে, কোনো কিছুই 2 দিনে 5 দিনে সম্ভব না, এটা পর্যায়ক্রমে হওয়া সম্ভব। ক্রিস্টাল ক্লিয়ার থাকাটা খুবই জরুরি সবার ক্ষেত্রে। আমি কেন টিমে আছি, আমি কেন বাদ পড়ছি।
সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস 16 উপদেষ্টার মধ্যে শপথ নিলেন 2 সমন্বয়ক সহ 13 সদস্য। ঐক্যবদ্ধভাবে অরাজকতার প্রতিহতের ডাক, সব অপরাধের বিচারের আশ্বাস। সব খাতের সংস্কারে ভূমিকা রাখবে অন্তর্বর্তীকালীন সরকার, প্রত্যাশার রাজনৈতিক দলগুলো ও অংশীজনদের। জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিতের দাবি। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।